নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প হাসপাতাল। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প হাসপাতাল। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। বিকেলের শেষ দিকে সূর্যের আলো ক্ষীণ হয়ে আসছে। হাসপাতালের জানলার ভিতর দিয়ে আলোর রেখা ফিল্টার হয়ে ঢুকছে। এক ব্যক্তি, নাম রূপক, দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে। মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তার স্ত্রী অঙ্কিতা স্ট্রেচারে শুয়ে অচেতন অবস্থায়। নার্স মায়া সামনে এসে তাদের কাছে খোঁজ নিতে শুরু করে। জিজ্ঞেস করে, কি হয়েছে? দেখুন না, আমার স্ত্রী অজ্ঞান হয়ে গিয়েছে। আপনি একটু ওয়েট করুন, আমি ডিউটি ডক্টরকে খবর দিচ্ছি। কয়েক সেকেন্ডের মাথায় ডিউটি ডক্টর অরিন্দম অঙ্কিতার শারীরিক অবস্থা পরীক্ষা করতে শুরু করে। রূপক বেশ আতঙ্কিত। ডাক্তার, দয়া করে ওকে বাঁচান। আমি জানি না কি হয়েছে, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। ডক্টর অরিন্দম শান্তভাবে অঙ্কিতার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করতে থাকলেন। বললেন, চিন্তা করবেন না মিস্টার রায়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তবে আমাকে বলুন, ওর কি কোনো অসুবিধার কথা ও বলেছিল? এইখানে ঢোকার আগে রিসেপশনে বসে থাকা মহিলাটির কাছে নিজের নাম, ঠিকানা, স্ত্রীর নাম, পরিচয় সব কিছুই লিখিয়ে রেখে এসেছিল রূপক। মায়া পাশেই দাঁড়িয়েছিল। স্ত্রীর শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, এটা বুঝতে পেরেছিল মায়া। তৎক্ষণাৎ নিজের হাতের ফাইলের মধ্যে রূপক রায়ের নামটা এবং তার স্ত্রীর নামটা নোটবন্দি করে হাসপাতালের কতগুলো ছেলেপিলেকে ডেকে নিয়ে ওই স্ট্রেচারটা ধরতে সাহায্য করেছিল। রূপক উদ্বিগ্ন গলায় বলে, কয়েকদিন ধরে মাথা ঘোরার কথা বলছিল, কিন্তু ডাক্তার দেখাতে কিচ্ছুতেই রাজি হচ্ছিল না। বলল তেমন কিছু নাকি না। ডাক্তার অরিন্দম কিছুক্ষণ ভাবলেন। কয়েকটা টেস্ট শিগগিরই করতে হবে। মায়া, একটা সিটি স্ক্যান আর রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করো। মায়া তখন নোট নিচ্ছে, রূপকের দিকে তাকিয়ে, আর ডক্টর অরিন্দমের সমস্ত কথাগুলো সেই নোটের মধ্যে বন্দি করছে। মিস্টার রায়, আপাতত আপনি ওয়েটিং রুমে বসুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে জানাবো। রূপক অপেক্ষা কক্ষে বসে আছে, তার হাত দুটো একসঙ্গে জড়ানো। চাপা দুশ্চিন্তা তাকে গ্রাস করছে। তার বিপরীত দিকে বসে আছেন এক বৃদ্ধা, মিসেস মুখার্জি। তার চোখটাও লাল, কান্নায় ভেজা। তার স্বামী, যিনি হঠাৎই হার্ট অ্যাটাক করেছেন, তার জন্য অপেক্ষা করছেন। তার ছেলে রাহুল ক্রমাগত পায়চারি করছে। রাহুল বেশ ক্লান্ত, বারবার ঘড়ির দিকে তাকায়। এত সময় ধরে আমরা অপেক্ষা করছি, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, একটা খবর পর্যন্ত দিল না। মিসেস মুখার্জি মৃদু স্বরে বললেন, ওরা সর্বোচ্চ করছে রাহুল, কখনো কখনো আমাদের শুধু অপেক্ষাই করতে হয়। রূপক দীর্ঘশ্বাস ফেলে কথাটা শুনে। এখানে সময় যেন থেমে থাকে, তাই না? রাহুল বেশ ঝাঁজের সঙ্গে বলে, তোমার জন্য তো এটা বলা সহজ, তুমি তো আর জীবন মৃত্যুর অপেক্ষায় বসে নেই। রূপক গভীরভাবে শ্বাস নিয়ে বলে, আসলে
আসলে আমি আছি, আমার স্ত্রী ওখানে ভেতরে। নার্স মায়া ঘণ্টাখানেক পরে রূপককে এসে ডাকতে থাকে। রূপক দ্রুত তার দিকে এগিয়ে যায়, চোখে আতঙ্কের ছাপ। মায়া শান্তভাবে বলে, মিস্টার রায়, ডাক্তার আপনাকে দেখতে চাইছেন। রূপক দ্রুত মায়ার পিছু নিয়ে ডাক্তারের কক্ষে প্রবেশ করে। ডাক্তার অরিন্দম ইতিমধ্যেই বসে আছেন, সামনে কিছু রিপোর্ট এবং স্ক্যানের ছবি। ডক্টর অরিন্দম গম্ভীর স্বরে বললেন, মিস্টার রায়, আপনার স্ত্রীর স্ট্রোক হয়েছে, তবে আমরা সময় মতো তাকে চিকিৎসা করতে পেরেছি। এখন পুরোপুরি বিপদ কাটেনি তবে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। রূপকের গলা শুকিয়ে আসে। স্ট্রোক? এত কম বয়সে কিভাবে এটা সম্ভব? ও তো সুস্থ ছিল। ডক্টর অরিন্দম গভীরভাবে চিন্তা করেন। স্ট্রোক অনেক কারণেই হতে পারে। রক্তচাপের সমস্যা, সাইলেন্ট হার্ট ডিজিজ কিংবা অতিরিক্ত মানসিক চাপের কারণেও হতে পারে। আপনাকে বলতে হবে, সম্প্রতি কি তার জীবনে কোনো মানসিক চাপ ছিল? রূপক থমকে যায়, কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তার চোখের কোণে জল জমে ওঠে। রূপক দুর্বল স্বরে বলে, ডাক্তার, আমাদের মধ্যে কিছু সমস্যা চলছিল। ও খুব চিন্তিতও ছিল, কিন্তু আমি বুঝে উঠতে পারিনি যে এটা এত গুরুতর হবে। ডক্টর অরিন্দম সহানুভূতির সঙ্গে বললেন, অবশ্যই মানসিক চাপ একটা বড় ভূমিকা পালন করে, তবে এখন আপনার করণীয় হলো ওর পাশে থাকা। আমরা তো চিকিৎসা করছি সবসময়, এখন প্রথম 48 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। রূপক দৃঢ়ভাবে চোখ মোছে। ডাক্তার, আমি ওর জন্য সব কিছু করব, আপনি শুধু ওকে বাঁচান। রূপক ওয়েটিং রুমে বসে আছে। তার মনের মধ্যে বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে। অঙ্কিতার সঙ্গে তার সম্পর্ক, ঝগড়া আর তারই নিজের ভুল। নিজেকে দোষী মনে করতে শুরু করে রূপক। পাশে বসে থাকা মিসেস মুখার্জি এক দৃষ্টিতেই রূপকের দিকে তাকিয়ে। মিসেস মুখার্জি নম্রভাবে বললেন, কেমন আছেন আপনার স্ত্রী? রূপক দীর্ঘশ্বাস ফেলে বলল, স্ট্রোক হয়েছে। ডাক্তার বললেন পরিস্থিতি জটিল, তবে নিয়ন্ত্রণে আনতে পারবেন বলে আশা করছেন। মিসেস মুখার্জি মৃদু হাসলেন, অপেক্ষার সময় খুবই কঠিন জানি, তবে বিশ্বাস রাখতে হবে। রূপক চুপ করে থাকে, ভাবে কিছুক্ষণ পরে রাহুল আবার এসে বসে। সে কোথায় গিয়েছিল এই সময়টুকু কে জানে। রাহুল সফলভাবে একটা কথা শুরু করার চেষ্টা করে, আপনার স্ত্রীর অবস্থাটা কেমন? রূপক গভীর শ্বাস নিয়ে বলে, স্ট্রোক। ভাবতে পারিনি এমন যে হবে। রাহুল একটু ভাবনা মুখর হয়। আপনি জানেন, আমার মা বাবা মাঝে মধ্যেই ঝগড়া করতো। ঝগড়া, মান অভিমান আর কি। আমাদের সম্পর্কগুলো কি তেমনই নয়? রূপক অবাক হয়ে রাহুলের দিকে তাকায়। দুইজনের চোখের ভাষা যেন এক হয়ে যায়। সমাজের চাপ, সম্পর্কের বোঝা আর নিজেদের ভুলে যাওয়া অনুভূতির জটিলতাগুলি। রাত গভীর হতে থাকে। হাসপাতালের কোলাহল কিছুটা কমে গিয়েছে। রূপক এক কোণে চুপচাপ বসে আছে। চারপাশের হালকা আলোয় তার মুখের অবস্থা স্পষ্ট। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। অতীতের ঘটনাগুলো যেন ক্রমাগত তাকে তাড়া করছে। রূপক নিজের মনে মনেই ভাবে, কিভাবে এমনটা হলো? অঙ্কিতার সঙ্গে ঝগড়াগুলো যদি এড়াতে পারতাম, একটু বেশি যত্ন নিতাম, তাহলে আজ ওর এই অবস্থা হতো না। স্মৃতির অতল সাগরে ডুবে যান তিনি। কয়েক মাস আগে এক সন্ধ্যায় অঙ্কিতার সঙ্গে হওয়া তীব্র এক ঝগড়ার স্মৃতি মনে পড়ে। রাতে খাবারের পর রূপক আর অঙ্কিতার একে অপরের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। অঙ্কিতা চোখে জল নিয়ে বলেছিল, তুমি কখনোই আমার কথা বোঝার চেষ্টা করো না রূপক। সারাদিন শুধু কাজ নিয়েই ব্যস্ত। আমার একাকিত্ব তুমি দেখতে পাও না? তোমার মা বাবা আমাকে সহ্য করতে পারে না, সব সময় খিটখিট খিটখিট করতেই আছে। এত করি তা সত্ত্বেও তুমি কি ভাবো এটা আমার শখের কাজ? আমি শখে বসে রয়েছি? তোমার জন্য, এই সংসারের জন্য আমি এত পরিশ্রম করি, আর তুমি বলছো
আমি তোমাকে বোঝার চেষ্টা করি না? রাত হলে আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গেই তুমি শুরু করে দাও তোমার রোজকারের নামচা। আমি আমি বা কত সহ্য করব বলো তো? কাঁদতে কাঁদতে অঙ্কিতা বলে, আমারও একটু, তুমি আমাকে একটু বুঝতে চেষ্টা করো। সব কিছু তোমার কাজ আর দায়িত্বের আড়ালে লুকিয়ে থাকে। আমি যে কিভাবে দিন কাটাই তা তো তুমি কোনো দিন জানতে চাও না। গলা শক্ত করে রূপক বলেছিল, তাহলে তুমি কি চাও? এই পরিবার, আমার বাবা মা, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমাকে নিয়ে আলাদা থাকি? হ্যাঁ? ঝগড়া তীব্র থেকে তীব্রতর হওয়ার চেষ্টা হয়, আর দুইজনের মধ্যেকার দূরত্ব ততই বাড়ে। অঙ্কিতা সেই রাতে অনেক কথাই বলতে চেয়েছিল, কিন্তু রূপক বুঝতে পারেনি তার কথা বা বোঝার চেষ্টা করেনি। বারংবার তার ফোন আসছিল, হোলসেলের ব্যবসা তার, তাই দিনে রাতে সব সময় ওই ফোনটা তার সঙ্গী। ট্রাক যাতায়াত করে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত, কখনো কখনো আবার এই শহর থেকে অন্য শহরে, অনেক দূরে দূরে। মাথায় খুব কাজের প্রেশার তার। বিয়ের পরে ব্যবসা ফুলে ফেপে উঠেছে। অঙ্কিতা তার ঘরে লক্ষ্মী হয়েই পা দিয়েছে, কিন্তু রূপক সেই সব স্বীকার টিকার করে না। তার কাছে পুরো মনে হয় সবটাই তার নিজের নিজের পরিশ্রমের ফসল। রাহুল ছেলেটাকে এই রূপকের খুব চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছে। রাহুলের মা মিসেস মুখার্জি, ওনাকে সচরাচর হয়তো দেখা যায় না। খানিকক্ষণ চুপচাপ থেকে ফ্ল্যাশব্যাকের সমাপ্তি ঘটিয়ে রূপক হঠাৎই বাস্তবতায় ফিরে আসে, তার চোখে জল। ঝগড়ার পর থেকে দুইজনের মধ্যে কথা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। অঙ্কিতা মানসিকভাবে আরও ভেঙে পড়েছিল, আর রূপক বুঝতেই পারেনি অঙ্কিতার মনের চাপের গভীরতা। কিছুক্ষণ কথা থামিয়ে নিজের মনটাকে বুঝ দিয়ে পাশে বসে মোবাইল ঘাঁটতে থাকা ওই রাহুল নামক ছেলেটার দিকে তাকায় রূপক। কিছুক্ষণ আগেও দেখে রাহুলকে বেশ ভদ্রসভ্যই মনে হয়েছিল, কিন্তু মোবাইলে গেম খেলা ছেলেপেলেদের খুব একটা সে পছন্দ করে না। ওরই এক কর্মচারী আছে যে কিনা সর্বক্ষণ ওই মোবাইলটাই ঘাটে। তাকে বেধড়ক মারতে ইচ্ছা করে রূপকের, কিন্তু ইয়ং ছেলে, ভালোই ট্রাক নিয়ে যাতায়াত করে, কিছু বলতেও পারে না। মিসেস মুখার্জি উদ্বিগ্ন গলায় ছেলেকে বললেন, বাবার একটু খোঁজ নিয়ে আয় না। দেখছো তো, সারাদিন পর একটু গেম খেলছি, গেম খেললে মানসিক স্ট্রেস দূর হয়, তাই না দাদা? পাশে বসে থাকা রাহুল রূপককে সাই কাটতে বলে। রূপক বলে, কি করা হয় ভাই? কি আর করব, এই গেম খেলছি, পড়াশোনা করি তো। বাবা বাবা তো দিনমজুরের কাজ করে, সেখান থেকেই হঠাৎ করে ফোন এলো বাবাকে নাকি এখানে ভর্তি করে দিয়েছে। এইখানে ভর্তি করার কোনো মানে হয় দাদা বলুন তো? এখানে সব সময় টাকার খেলা। তাছাড়া সেগুলো কি বলছো ভাই? এটা তো সরকারি হাসপাতাল, এখানে তো টাকার খেলা কেন হবে? সেই কথাটাই তো ছেলেটাকে বোঝাচ্ছি বাবা। ওর শুধু রাগ হচ্ছে ওর বাবাকে কখন নিয়ে গেছে। এই তো কিছুক্ষণ আগেই ওই সুন্দর নার্সটা খবর দিয়ে গেল ওর বাবা নাকি বিপদমুক্ত। আমি বললাম আমাকে বাড়ি ছেড়ে দিয়ে, কিছুতেই দিল না। এতক্ষণে বুঝতে পারল রূপক। পাশে বসে থাকা মিসেস মুখার্জি বোধহয় চোখে স্পষ্ট দেখতে পান না। রাত হয়েছে বলে চোখে কালো চশমা পড়েছেন, দিনে হয়তো অল্প স্বল্প পান। রাহুলের দিকে বেশ বিরক্তির সঙ্গে তাকিয়ে রূপক বলে, তোমার মাকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। ও আর এক ঝামেলা, কে যাবে এখন এই বস্তির মধ্যে? তাছাড়া আমার শরীরটাও ভালো নেই, দেখছেন তো। বলে রাহুল নিজের প্যান্ট, জুতো এবং হাত দেখানোর চেষ্টা করে। এই দেখুন না, এখন কি করে বেরোই, প্যান্টটা ছিঁড়ে গিয়েছে। প্যান্ট ছিঁড়ল কি করে? আরে ওইদিকে টয়লেটে গিয়েছিলাম, সেখানে কিভাবে যেন একটা পেরেকের সঙ্গে আটকে চেনটা গেল, জুতোগুলো ময়লা হয়ে গিয়েছে, তার উপরে হাতটাও। রূপক তখনও ভালো করে লক্ষ্য করেনি হাতের একটা আঙুল বেশ অনেকটা কাটা, সেখানে রুমাল জড়ানো, কিন্তু রুমাল ফেটেও যেন রক্ত বেরোচ্ছে।
আমারই শরীরের অবস্থা ভালো না। ডাক্তার বলেছে যে কালকে সকালেই বাবাকে নাকি ছেড়ে দেবে, একবারে মাকে নিয়ে বিহার চলে যাব। আপনার বাড়ি বুঝি বিহার? না না বাবা, বিহার কেন হবে, আমরা এখানকারই বাসিন্দা। বিহার আমার শ্বশুরের এলাকা। তোমাকে কতটুকু কথা বলতে বলেছি মা? যতটুকু বলেছি ততটুকু কথা বলবা, বেশি কথা বলবা না। তাছাড়া বাইরের লোকের সঙ্গে মাফ করবেন, হ্যাঁ। বলে মায়ের হাতটা ধরে এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় গিয়ে বসলো রাহুল এবং তার মা, অর্থাৎ মিসেস মুখার্জি। হ্যাঁ, একটু অপমান বোধ হয়েছিল রূপকের, তবুও নিজেই দমে গেল, কিছু আর বলল না। হঠাৎই আবার অঙ্কিতার মুখটা ভেসে উঠল ওর চোখের সামনে। নিজের মনে মনেই বলল, আমি যদি ওর পাশে থাকতাম, যদি আরেকটু ওকে বুঝতাম, তাহলে বোধহয়। হাসপাতালের ঘড়িতে রাত 12টা বাজতে চলেছে। ডক্টর অরিন্দম রূপককে আবার ডাকেন। রূপক দ্রুত ডাক্তারদের কক্ষে প্রবেশ করে। ডাক্তার অরিন্দম বেশ গম্ভীরভাবে বললেন, মিস্টার রায়, আমরা এখনো পর্যন্ত যেটুকু চেষ্টা করছি এবং কাজেও দিচ্ছি, অঙ্কিতার অবস্থা কিছুটা কিন্তু স্থিতিশীল হয়েছে, তবে পরবর্তী 24 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তার, ও কি ভালো হয়ে যাবে? রূপক একটু আশা নিয়ে বলে। ডাক্তার অরিন্দম আস্থা দিয়ে ওকে বলে, এখনই নিশ্চয়ই কিছু বলা কঠিন, তবে ওর জন্যে সবচেয়ে জরুরি হলো মানসিক এবং শারীরিক শান্তি। আমরা মেডিকেল দিকটা দেখছি, আপনি ওর পাশে থেকে মানসিকভাবে ওকে সাপোর্ট করবেন। রূপক গভীরভাবে চিন্তা করে, আমি কি ওকে একবার দেখতে পারি ডাক্তার? আমি কথা দিচ্ছি এবার সত্যি সত্যি আমি ওর পাশে থাকব। রূপক দূর থেকে দেখে অঙ্কিতাকে, তার মুখে অক্সিজেনের মাস্ক, পাশে একটা আয়া বসে রয়েছে। রাত হলেই নার্সেরা যাদের ডিউটি থাকে তারা ডিউটি করে এবং যাদের নাইট শিফট থাকে না তারা বাড়ি ফিরে যায়। রূপক ডাক্তার অরিন্দমকে বলল, ওই মায়া বলে নার্সটি, হো, ওর তো রাতে ডিউটি নেই, ও বোধহয় রেস্ট নিতে বাড়ি গেছে, কালকে আসবে। না মানে ওই মেয়েটি খুব কাজের মেয়ে, তাই না? খুব কাজের মেয়ে, আর ভীষণ নীতি নৈতিকতা মেনে চলে, সব সময় আমায় জ্ঞান দেয়। মাঝে মধ্যে তো শরীরের মধ্যে বিরক্তি লাগে ওর জ্ঞানে। কিছু হয়তো বলতে যাচ্ছিলেন, তিনি থেমে গেলেন। বললেন, আপনি কি কাজের সঙ্গে যুক্ত? আসলে আমার হোলসেলের ব্যবসা, সব কিছুই ট্রাকে করে। বাহ, সে তো খুব ভালো। আমাদের হাসপাতালেও প্রচুর ওষুধ সাপ্লাইয়ের দরকার হয়। আপনার সঙ্গে এমন কারো যোগাযোগ আছে? হ্যাঁ আছে। কেন বলুন তো স্যার? না, তাহলে আপনার স্ত্রী ভালো হয়ে গেলে একবার আমার সঙ্গে অবশ্যই দেখা করবেন। একটা কার্ড রূপকের হাতে ধরিয়ে দেয় ডক্টর অরিন্দম। রূপক আবারও কক্ষে ফিরে আসে, অপেক্ষা কক্ষে। রাহুল বা তার মাকে খুঁজে পায় না। এখানে আরও অনেক পেশেন্ট এবং রোগীর আত্মীয় স্বজনেরা বসে রয়েছে। কেউ কেউ তো বসে বসে ঝিমোচ্ছে। হাসপাতালের আলো কমে গেছে, চারপাশটা প্রায় নিস্তব্ধ। চারপাশের সবার চোখে একই উদ্বেগ আর অস্থিরতা। এতক্ষণ লক্ষ্য করেনি রূপক, তবে মিসেস মুখার্জিকে একা একাই দেয়াল হাতড়ে আসতে দেখে সে অবাক হয়ে যায়। জীবনে আমরা সবাই কম বেশি ভুল করি, কিন্তু সময়ের সঙ্গে আমরা তা উপলব্ধি করি। আপনার স্ত্রী আজ যদি সুস্থ হয়ে ওঠে, আপনারা একসঙ্গে নতুনভাবে শুরু করতে পারবেন। হ্যাঁ, হয়তো সারা জীবন সময়টা কাটানোর জন্যে জীবনের কিছু কিছু মুহূর্তে এমন অবস্থা তৈরি হওয়াটা দরকার যখন আমরা বুঝতে পারি যে আমাদের ভুল হয়েছে। একদম ঠিক বাবা, একদম ঠিক। আমার ছেলেটা যে কোথায় গেল? আপনার সঙ্গেই যে ছিল ছিল অনেকক্ষণ হয়েছে। এই নিয়ে তিনবার বাথরুমে যাওয়ার নাম করে। আসলে ছেলেটার আমার স্বভাব চরিত্র খুব একটা ভালো না,
ওকে নিয়েই ওর বাবার যত চিন্তা। মা সারাদিন ধরে মদ আর মেয়ে মানুষের সঙ্গে ফষ্টি নষ্টি করতে ভালোবাসে। এমএ পাশ করেছে, অথচ এখনো পর্যন্ত বেকার ছেলে। ওর বাবা তো ওকে আরও পড়াতে চেয়েছিল, কিন্তু সঙ্গ দোষে সব শেষ হয়ে গেল ছেলেটার। আমার বোকা, বোঝে না, ওকেই সবাই ফাঁসিয়ে দেয়। কথাটা পুরোপুরি বলতে পারলেন না মিসেস মুখার্জি। তার আগেই হাওয়ায় উড়ে কোথা দিয়ে যেন রাহুল এসে হাজির। তবে এবার ওর চেহারাটা বেশ বিধ্বস্ত। মা, তুমি বলছিলে না বাড়ি যাবে, চলো বাড়ি দিয়ে আসি। সে কি রে বাবা, এখন তো মাঝ রাত হতে আসলো, তুই এখন গাড়ি মাড়ি পাবি আমাকে বাড়ি পৌঁছে দিতে? সব পাবো, হাসপাতাল চত্বরে সব থাকে, তাই না দাদা? রূপককে দিয়ে সাই কাটানোর চেষ্টা করলো রাহুল। রূপক বলল, এ কি, তোমার বলে প্যান্টের জিপ ছিঁড়ে গেছে, তোমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে, হাত কেটে গেছে, তুমি বলে চিকিৎসা করাবে, কালকে ডাক্তার এলে আবার। এখন তো ডক্টর অরিন্দম ছিল, ওনাকে দিয়ে। না না, ঠিক আছে, সব ঠিক আছে, এই তো জিভ ছিঁড়েছে তো কি হয়েছে, এই যে এই যে বলে একটা কালো রঙের ওড়না কোমরে জড়িয়ে সাই নিতে চায় রাহুল নিজে। বলে, আর দেখা যাচ্ছে কিছু? রূপক বলে, না তা দেখা যাচ্ছে না, কিন্তু তুমি এত রাতে কি কিছু পাবে বাড়ি যাওয়ার মতো? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাব। আপনি বাড়ি যাবেন? না না, আমি অঙ্কিতাকে নিয়েই কালকে যাব। ডাক্তার অরিন্দম বলল আরও কিছুক্ষণ। আচ্ছা ভাই, যেই মেয়েটি ছিল, কি যেন নার্সটার নাম? মিসেস রায় বললেন, মায়া। খুব ভালো মেয়ে। যতক্ষণ ডিউটি আওয়ারে ছিল আমার কাছে এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে খবর দিয়ে গেছে। আমিও অনেকক্ষণ ধরে ওকে খুঁজে পাচ্ছি না। ওনার ডিউটি নেই, বাড়ি গেছে। আপনি কি করে জানলেন? কথাটা পাল্টা জিজ্ঞেস করে রূপক। না না, মানে দেখতে পাচ্ছি না, তাই বললাম আর কি। হো, ঠিক আছে। সকালের প্রথম আলো হাসপাতালের জানলার বাইরে ফুটে উঠেছে। রূপক রাত ভোর ঘুমহীনভাবে অপেক্ষা করেছে, আর মাঝে মধ্যেই যারা নাইট শিফটে রয়েছে সেই সমস্ত নার্সের আসা যাওয়া দেখে একটু আশ্বস্ত হয়েছে। সকাল হতেই একটি নতুন মেয়ে এসে ডাকে তাকে। মৃদু হেসে বলে, মিস্টার রায়, ডাক্তার আপনাকে ভেতরে আসতে বলেছেন। আপনার স্ত্রী এখন একটু ভালো আছে। রূপক শুনেই যেন দম ফিরে পায়। দ্রুত ডাক্তারের কক্ষে ঢোকে। সেখানে অঙ্কিতা বিছানায় শুয়ে, তার মুখে ক্লান্তি স্পষ্ট, চোখে সামান্য সজীবতা দেখা যায়। ডক্টর অরিন্দম হাসি দিয়ে বললেন, মিস্টার রায়, আমরা আশা করতে পারি অঙ্কিতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, তবে ওকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ওর মানসিক চাপ যতটা সম্ভব কম রাখতে হবে। রূপক উচ্ছ্বসিত হয়ে ওঠে, ধন্যবাদ ডক্টর, আমি আমার স্ত্রীর জন্য সবটুকু করব। আমি বুঝতে পেরেছি আমার দাম্পত্য জীবনে আমারই অনেকটা ত্রুটি। আমি সবটাই, দেখুন, উনি কি বলতে চাইছেন সেটাও একটু শোনার চেষ্টা করবেন, তা না হলে দুইজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা হবে কি করে? ডক্টর অরিন্দম কথাটা শেষ করেই সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী অল্প বয়সী সেই নার্সের দিকে তাকিয়ে চোখে ইশারা করলেন। নার্সও ঘাড় নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, একে অপরকে সাপোর্ট না করলে সব কিছু কি আর চলে? রূপক কিন্তু কিছুই আঁচ করতে পারল না। অঙ্কিতা চোখ খুলেছে, ক্লান্ত গলায়, রূপক। রূপক দ্রুত তার হাত ধরে। দুইজনের চোখেই একটা দীর্ঘদিনের অপরাধবোধ আর ক্ষমার আলো ফুটে ওঠে। রূপক নরম স্বরে বলে, আমি ভুল করেছি অঙ্কিতা, তোমার কথা কখনোই বোঝার চেষ্টা করিনি। এবার থেকে সব ঠিক হয়ে যাবে, আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, আই প্রমিস। অঙ্কিতা মৃদু হাসে, তুমি ছিলে, আমি তাতেই ভরসা পাই। দিন গড়াতে থাকে। অঙ্কিতা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। রূপক সব সময় তার খেয়াল রাখে। তাদের সম্পর্কের প্রত্যেকটি স্তর
নতুন করে যেন শুরু হয়। বিছানায় শুয়ে অঙ্কিতার হাতে হাত রেখে রূপক তার মনের সমস্ত অনুশোচনা, দায়বদ্ধতা এবং ভালোবাসার প্রকাশ শুরু করে। অঙ্কিতা, ভুলটা হয়তো আমরা দুইজনেই করেছি। কাজের চাপে, মানসিক চাপের তাড়নায় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, এবার আমি তোমার পাশেই থাকব। আমাদের সম্পর্ককে আরো ভালো করে গড়ে তুলব। অঙ্কিতা চোখে জল নিয়ে বলে, আমিও চাই রূপক। এই সময়টা আমাদের অনেক কিছু শিখিয়েছে। জীবন কতটা ছোট আর সম্পর্ক কতটা মূল্যবান তা আমি বুঝেছি। বাড়ি নিয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে অঙ্কিতা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। বাড়িতে এসে রূপক স্পষ্টত তার বাবা মা এবং ছোট বোনকে জানিয়ে দিয়েছিল সে অঙ্কিতাকে নিয়ে সম্পূর্ণভাবে আলাদা থাকতে চায়। রূপক আর্থিক দিক থেকে দুর্বল নয়, তাই নতুন বাড়ি কেনা তার কাছে খুব একটা কষ্টসাধ্যের ব্যাপার না। ব্যাংকে লোন নিয়ে সে বাড়ি কেনে এবং নতুনভাবে জীবনটাকে শুরু করে। ভালোবাসা, বোঝাপড়া, পুনরায় ঝগড়া বিবাদ এইসব যেন অতীতের একটা অধ্যায় হয়ে থাকে। এক সন্ধ্যায় দুইজনেই বারান্দায় বসে একসঙ্গে চা খাচ্ছে। বাতাসেও যেন এক ধরনের শান্তি, এক ধরনের নতুন আশা। রূপক বলে, সবকিছু যেন নতুন করে শুরু হলো, তাই না? হ্যাঁ, আমরা দুইজন কেবল সম্পর্কের দায়িত্বও নয়, ভালোবাসার প্রত্যেকটা মুহূর্ত ভাগ করে নেব। দুইজনের চোখে আনন্দের ঝিলিক আর তাদের সম্পর্কের এক নতুন উজ্জ্বলতা। অঙ্কিতার হাসপাতাল থেকে ছুটির মাত্র 1 মাস পরে রূপকের কাছে একটা চমকপ্রদ সংবাদ আসে। সকালে খবরের কাগজে হেডলাইনে দেখা যায়, এবং যেই খবরটা দেখা যায় সেটা দেখে তার মাথায় বজ্রপাতের মতো আঘাত লাগে। হাসপাতালের নার্স খুন, পুলিশ তদন্তে নেমেছে। খবরে বলা হয়েছে নার্স মায়া, যিনি অঙ্কিতার চিকিৎসার দায়িত্বে ছিলেন, কোনো এক অজানা কারণে তিনি খুন হয়েছেন। রূপকের মন তোলপাড় হতে শুরু করে। এই নার্স মায়াকে যখন অঙ্কিতার ছুটি হয় তখনও খুঁজেছিল রূপক, কিন্তু খুঁজে পায়নি। জানতে পেরেছিল প্রায় 2-3 দিন ধরে একটানা ডিউটি করে বেশ খানিকটা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল মায়া। তাই ডক্টর অরিন্দমের কাছ থেকে ম্যানেজে কয়েকদিনের ছুটি লিখিয়ে নিয়ে বীরভূম নিজের বাড়িতে গিয়েছিল। তারপর ডিউটিতে জয়েন করেছে, মাত্র 2-3 দিন মতো হয়েছে। এরই মধ্যে সে খুন। রূপক মনে মনে ভাবে, মায়া সেই নার্স, খুব যত্নবতী মেয়ে, সারাক্ষণ অঙ্কিতার যত্ন নিয়েছে, কিন্তু এমন হলো কিভাবে? রূপক তৎক্ষণাৎ হাসপাতালে ফোন করে এবং কিছু জানতে চায়, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ রূপককে কিচ্ছু জানায় না। উল্টে বলে, দেখুন স্যার, এই কেসটা নিয়ে পুলিশ থানা সব হয়েছে, এইসব ব্যাপারে আমরা পাবলিকলি কিছু বলতে পারবো না। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল সিল করে দিয়েছে, তদন্ত চলছে। বিষয়টা খুবই রহস্যজনক। দুপুরে রূপকের বাড়িতে পুলিশ আসে। ডিটেকটিভ সামন্ত, যিনি এই মামলা তদন্ত করছেন, রূপকের সঙ্গে কথা বলতে চান। তার চোখে গভীর সন্দেহের ছাপ। দরজা খুলেছিল অঙ্কিতা। অঙ্কিতাকে রূপক তখনও খবরটা জানায়নি, কিন্তু পুলিশ অর্থাৎ ডিটেকটিভ সামন্তর কাছ থেকে খবরটা পেয়ে বেশ খানিকটা ভেঙে পড়েছিল সে। মিস্টার রায়, আপনার স্ত্রী যেদিন হাসপাতালে ভর্তি ছিলেন সেই দিন রাতেই নার্স মায়া খুন হয়েছেন। উনি বাড়ি গিয়েছিলেন বীরভূম, তারপরে এসে ডিউটি জয়েন করেছেন। ডিউটি জয়েন করা 2-3 দিনের মাথায় খুন হয়েছেন, এই খবরটা সম্পূর্ণভাবে মিডিয়া রটনা করেছে। এটা সঠিক তথ্য নয়। শুধু খুন না, রীতিমতো হাসপাতালের রান্নাঘরে একটা বিরাট বড় ফ্রিজারের ভেতরে ওনার শরীরটাকে রাখা হয়েছিল। আজ পোস্টমর্টম করার জন্য পাঠানো হয়েছে বডি।
তা আপনি তো সেই সময় হাসপাতালের আশেপাশেই ছিলেন, যদিও মাসখানেক আগের ঘটনা। তবুও রূপক বিস্মিত হয়ে বলে, হ্যাঁ আমি হাসপাতালেই ছিলাম, কিন্তু আমি জানতাম না যে এমন কিছু হয়েছে। নার্স মায়া আমার স্ত্রীর খুব যত্ন নিচ্ছিলেন, ওনার সাথে আমাদের একটা ভালোই সম্পর্ক তৈরি হয়েছিল। ডিটেকটিভ সামন্ত বেশ গম্ভীরভাবেই বললেন, আপনার সঙ্গে নার্সের কি কোনো বিশেষ সম্পর্ক ছিল, কোনো অদ্ভুত আচরণ? রূপক কিছুক্ষণ বললেন, না, মায়া খুবই পেশাদার। তবে একদিন উনি বলেছিলেন যে অঙ্কিতার শারীরিক অবস্থার এই যে অদ্ভুত পরিবর্তনটা ওনার কাছে একটু অদ্ভুত লাগছে। মানে অঙ্কিতার নাকি স্ট্রোক হয়েছিল, ডক্টর অরিন্দম যিনি ওর চিকিৎসা করেছেন তিনি বলেছিলেন। আমি তখন মায়ার কথার খুব একটা গুরুত্ব দিইনি। মায়া আমায় বলতে চেয়েছিল অঙ্কিতা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, কিন্তু ওর শারীরিক অবস্থার পরিবর্তনটাকে অন্যরকম করা হয়েছে। আমার এখন কেমন যেন ভাবতে গেলে সন্দেহ লাগছে। ডিটেকটিভ সামন্ত আরও কিছু তথ্য নিয়ে চলে যান, কিন্তু রূপকের মনে সন্দেহের বীজ তখনও বপন হয়েছে। নার্সের মৃত্যু কি কোনো সাধারণ ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? রূপক তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। অঙ্কিতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও এই সময়কার খবরটা অঙ্কিতাকে আবার অস্বাভাবিক করে তোলে। সেই দিন রাতে ঘুমের ঘোরে অঙ্কিতা চমকে ওঠে, কাঁপতে থাকে। অঙ্কিতা, তুমি ঠিক আছো? অঙ্কিতার কাঁধ ধরে জিজ্ঞেস করে রূপক, কি হয়েছে তোমার? অঙ্কিতা কাঁপতে কাঁপতে বলে, রূপক, সেই রাতে নার্স মায়া আমায় কিছু বলতে চেয়েছিল। আমি তখন সম্পূর্ণ অজ্ঞান, স্পষ্ট মনে করতে পারছি না। তবে বিশ্বাস করো, আমি আমি কিন্তু সম্পূর্ণ সেন্সলেস হইনি। তুমি যখন আমাকে হাসপাতালে ভর্তি করলে তখন কিন্তু আমি তোমার হাত দুটো শক্ত করে ধরেছিলাম। হয়তো শরীরের প্রবল দুর্বলতার কারণে তোমার প্রতি রাগ অভিমান করে অনেকদিন ঠিকঠাক সময় মতো খাওয়া দাওয়াটা করিনি, তাই প্রেশার ডাউন হয়ে গিয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই আমার জ্ঞান ফিরে আসে। আমি দেখি আমাকে একটা ওটি ঘরে রাখা হয়েছে। সেইখানেই প্রথম আমি মায়াকে দেখি। মায়া আমার চুলে হাত বুলাতে বুলাতে বলে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তারপরে মুখে মাস্ক পরে হাতে গ্লাভস পরে বেশ কজন ডাক্তার এলেন। মায়া তখন বলছিল, আপনারা এমন করবেন না, ও সম্পূর্ণভাবে সুস্থ, ওর কিচ্ছু হয়নি, শুধু শুধু ওকে ইঞ্জেকশন দিয়ে স্ট্রোক হয়েছে বলে ওর বডিটা কীভাবে আটকে রাখবেন না। আমি তখন বেশ কটা পুরুষ কণ্ঠ বুঝতে পেরেছিলাম রূপক। তারা মায়াকে শাসানি দিয়ে বলেছিল মুখ বন্ধ রাখতে। আর আমার 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 পায়ের কাছে কেমন একটা পিঁপড়ের কামড়ের মতো মনে হলো, আর আমি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেলাম। তারপরে জ্ঞান যখন এলো সকালে, তখন আমার পাশে সেই মায়া ছিল না। আমি জিজ্ঞেস করতেই আর একটা নার্স, সে আমাকে বলল মায়া নামে নাকি কোনো নার্স আমাকে চিকিৎসাই করেনি। আমি অসুস্থ ছিলাম তো, তাই বুঝতে পারিনি। কিন্তু এখন বলো তো, আমার কেমন একটা ভয় লাগছে। মেয়েটা খুব ভালো ছিল, আমি জানি। ওই মেয়েটাই বলেছিল আপনারা যদি এই মেয়েটার সঙ্গেও এক কাজ করেন তাহলে তাহলে কিন্তু আমি সব ভিডিও রেকর্ড ফাঁস করে দেব। ওই ডাক্তারগুলো তখন ভয় পায় আর আমাকে ইঞ্জেকশন দিয়েই বোধহয় চলে যায়। কোনো ক্ষতি হয়তো। রূপক চুপ করে সব কথাগুলো শোনে অঙ্কিতার। সে সিদ্ধান্ত নেয় ডিটেকটিভ সামন্তর সঙ্গে দেখা করবে এবং অঙ্কিতার কাছ থেকে পাওয়া এই সমস্ত বয়ানটা সে জানাবে। মিস্টার রায়, আপনার দেওয়া এই তথ্য খুব গুরুত্বপূর্ণ। মায়া নার্সের ফোনে কিছু অদ্ভুত বার্তা পাওয়া গিয়েছে, যেখানে হাসপাতালের সঙ্গে যুক্ত এমন বহু মানুষের অপকর্মের কিছু হিস্ট্রি আছে আমাদের কাছে। তবে সেই সব তথ্য এখনো পুরোপুরি স্পষ্ট নয়। আমার মনে হচ্ছে মায়া গোপন কিছু একটা জানতো, আর ওটাই তার মৃত্যুর কারণ। রূপক বলে, স্যার স্যার মিসেস মুখার্জি, রাহুল মুখার্জি এই নামে দেখেন তো কোনো পেশেন্ট ভর্তি ছিল কিনা। ওই সময় ছিল মিসেস মুখার্জির হাজবেন্ড, তিনি
স্ট্রোকে আক্রান্ত ছিলেন। তিনি নাকি কোন এক সাইটে কাজ করছিলেন, সেখানেই অজ্ঞান হয়ে যান আর ওকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। ওদের ছেলে রাহুল কোনো কাজকর্ম করে না, মোবাইলে গেম টেম খেলে, মা বাবাকেও খুব একটা সম্মান দেয় বলে আমার মনে হয় না। তবে বাড়ি নাকি বিহারেই চলে যাবে, এছাড়া বাড়ি এখানেই। আপনি ঠিক বলছেন, আপনি একটু হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখুন না স্যার, বোধহয় থাকলেও থাকতে পারে। ওই রাহুল আর মিসেস মুখার্জিও মায়াকে কিন্তু দেখেছে, কথাও বলেছে। বুঝতে পারেন ডিটেকটিভ সামন্ত, ভেতরের রহস্য আরও বেশি গাঢ়, জোরালো এবং ভয়াবহতা মিশ্রিত। রূপক ক্রমশ নিজেও এই বিষয়টার ভেতরে যেতে শুরু করে। এক রাতে হঠাৎ করে সে আবিষ্কার করে অঙ্কিতার চিকিৎসার সময় নার্স মায়া সম্ভবত কিছু একটা জানতে পেরেছিল, যেটা জানার পরেই সে রীতিমতো টার্গেট হয়ে যায়। অঙ্কিতার শরীরটা আবার খারাপ হয়েছে, তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু এখন মনে হচ্ছে যে ওই হাসপাতালটা একটা নরকের কারাগারের মতো। ডক্টর অরিন্দমের সঙ্গে দেখা করেছেন মিস্টার ডিটেকটিভ সামন্ত। মায়া খুব দক্ষ নার্স ছিল, ওর মৃত্যুটা আমাদের কাছে খুবই ভয়াবহ একটা বার্তা। আমি বোধহয় ওই সময় অপারেশনে ব্যস্ত ছিলাম, তাই আর পরে কথা হয়নি। রূপক সেই দিন গিয়েছিল হাসপাতালে, বসেছিল ডক্টর অরিন্দমের চেম্বারের বাইরে। ডক্টর অরিন্দম পুলিশকে কি বলছেন না বলছেন সবটাই সে শুনতে পায়, মনে মনে হিসেব কষতে থাকে। সেই দিন ডক্টর অরিন্দমের কোনো রকম অপারেশন ছিল না, ইভেন সেই দিন কোনো অপারেশনই হয়নি। ডক্টর অরিন্দম রাত 12টা থেকে 1টা পর্যন্ত চিকিৎসা করার পরে ওনার রুমে চলে গিয়েছিল। তাহলে পুলিশকে তিনি এই বয়ান কেন দিলেন? নার্স মায়ার, তার চিকিৎসা এবং অঙ্কিতার জীবনের ভূমিকা অনেকটা রয়েছে, রূপক বুঝতে পারে। রূপক আর ধৈর্য রাখতে পারছে না। নার্স মায়ার মৃত্যু ওর মনের মধ্যে এক রাশ প্রশ্ন নিয়ে ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যেই মায়ার পোস্টমর্টম রিপোর্ট এসেছে এবং সেখানে জানা গিয়েছে তার স্পাইনাল কর্ডের হাড় ভেঙে গিয়ে তার মৃত্যু হয়েছে। আততায়ী হয়তো তার ঘাড় ধরে ঘুরিয়ে দিয়েছিল আচমকা, তার অজান্তেই, এবং সেটা হয়েছে কোনো এক অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারের মধ্যে পাওয়া গিয়েছে অস্বাভাবিক কিছু কিছু জিনিস, সবটা মিডিয়া জানতে পারেনি বা জানতেও চায় না। মায়ার শরীরটাকে টুকরো টুকরো করে তারপরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখা হয়, বীভৎসভাবে তাকে খুন করা হয়। আর এই খুনের কাজ যে আততায়ী করেছিল, পুলিশের প্রাথমিক অনুমান সেই আততায়ীরও শরীরের কোনো অর্গান কাটা পড়েছিল, সেখান থেকে রক্তপাত হয়েছিল বলেই 2 ধরনের ব্লাড স্যাম্পল পাওয়া গিয়েছে। নিউজ চ্যানেলে বসে খবর দেখছে রূপক। অঙ্কিতার মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমের ওষুধ খাইয়ে সে গভীর ঘুমে আচ্ছন্ন, সুতরাং তাকে কিছু বলার দরকার নেই। এদিকে রূপকের নিজের কাজেরও 12টা বেজে গিয়েছে বেশ কদিন ধরে। ডক্টর অরিন্দমের সঙ্গে যোগাযোগ করে অঙ্কিতা সুস্থ হয়ে যাওয়ার পর রূপক ওষুধেরও একটা চান্স নিয়েছিল হোলসেল করার। সে এখন মালিক, তাই ডক্টর অরিন্দমের কাজের সাহায্যে সে বলেছিল, স্যার যদি আপনার কোনো উপকারে আসতে পারি। ডক্টর অরিন্দম তখন হাসপাতাল থেকে কিছু কিছু ওষুধ সাপ্লাইয়ের দায়িত্ব দিয়েছিল ওকে। সেই কথাটা ডিটেকটিভ সামন্তকে জানাতে ভয় পেয়েছে এখন রূপক। তার মনে হচ্ছে যদি সেই হোলসেলের ব্যাগের মধ্যে কোনো মানুষের অর্গান সাপ্লাই হয়ে গিয়ে থাকে, তাহলে তো এখন সেও পুলিশি আওতার মধ্যেই পড়ছে। যদিও হাজারো প্রশ্ন নিয়ে সে ভীষণ উৎসুক হয়ে রয়েছে। ডিটেকটিভ সামন্ত আর কোনো সূত্র পাচ্ছেন না, যতটুকু পেয়েছেন তার উপরে বেস করে কাউকে গ্রেফতারও করা যাচ্ছে না। কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই, অথচ জল জ্যান্ত একটা মেয়ে কিভাবে যেন খুন হয়ে গেল। আপনি কিছু কি বলতে চান মিস্টার সামন্ত? মিডিয়ার চাপে মানুষ অনেক কিছুই করতে পারে, আবার এই মিডিয়া যদি একবার সক্রিয় হয়ে ওঠে তাহলে সঠিক বিচারটাও বোধহয় তত্ত্বরীয় হয়ে যায়। ডিটেকটিভ সামন্ত বললেন সন্দেহজনকভাবে,
আমার মনে হয় হাসপাতালের ভেতরে অবৈধ অঙ্গ ব্যবসার একটা চক্র চলতো, যেটা সম্পর্কে মায়া কিছু জানতে পেরেছিল। অথবা সে অন্ধকারময় চক্র এমনও হতে পারে, জীবিত মানুষের অর্গানটা বিক্রি করে দিয়ে তার শরীরটাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া। বিশেষ করে যে সমস্ত মানুষ অল্প বয়সী, তাদের শরীরের অর্গানের মূল্যটাও বেশি। আর এখন কম বেশি হাসপাতালের বেশিরভাগ ডাক্তারই এইসব কাজের সঙ্গে যুক্ত, টাকার জন্য, বুঝলেন? আর শুধু তো ডাক্তার নয়, এসবের সঙ্গে নেতা, হাতা, মন্ত্রী সকলে ওতপ্রোতভাবে যুক্ত থাকে। না হলে একটা মানুষের শরীর থেকে আনলিগালি বিভিন্ন রকমের পার্টস চুরি হয়ে যায়। আপনি এখন তাহলে কি করতে চান? আমরা একটা ক্লু পেয়েছি। এই চক্রের সঙ্গে জড়িত যে সমস্ত ডাক্তাররা রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই কেসের সুরাহা করা সম্ভব বলে আমাদের মনে হয়। ডিটেকটিভ রায় কিছুক্ষণ চুপ করে থাকেন এবং খবরটা সেখানেই বন্ধ করে দেয় রূপক। ডক্টর অরিন্দমকে একটা ফোন করে। মনে মনে খুব ভয় লাগছে, কি থাকতে কি হবে কে জানে। স্যার স্যার আমি রূপক বলছি। কে রূপক? স্যার আমার স্ত্রী অঙ্কিতা। হো, রূপক, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার স্যার সেই রাতের কিছু কথা আপনার সঙ্গে আমি বলতে চাই। আমার স্ত্রী বলছিল তাকে নাকি কোন এক অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল, অথচ আমার স্ত্রীর কোনো অপারেশনের প্রয়োজন নেই, তবুও তাকে নিয়ে যাওয়া হয়। এবং এবং কি আমার স্ত্রী অস্পষ্ট অস্পষ্ট বলছে যে তাকে নাকি অপারেশন করার জন্যে ডক্টররা এসেছিলেন। ওই সময় নাকি ডক্টর ওই মায়া নার্স রীতিমতো ঢাল হয়ে আমার স্ত্রীর পাশে দাঁড়ায় আর বলে এই 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 কাজ সে করতে দেবে না। আর এর পরেই নাকি অন্যান্য ডাক্তাররা তাকে রীতিমতো ভয় দেখায়। আপনার স্ত্রীর এই বয়ান কাজে কি লাগবে মিস্টার রূপক? কেন কেন স্যার? আপনার স্ত্রী তো মানসিকভাবে অসুস্থ, তার উপরে আপনি এত রাতে, আপনি এক কাজ করুন, আপনি আমার সঙ্গে দেখা করুন, আপনি আমার বাড়িতে আসুন। পুলিশও আমার বাড়িতে এসেছিল, হয়তো কয়েকদিনের মধ্যে আমাকেও অ্যারেস্ট করতে পারে। এসব ভুল তথ্য প্রমাণে ফেঁসে যাব আর কি। তবে তার আগে আপনাকে বাঁচিয়ে দিয়ে যেতে চাই। আপনি আসুন আমার বাড়ি। রূপক বুঝতে পারে ডক্টর অরিন্দম তার কথা শুনতে চায় এবং তাকে সাহায্য করতে চায়। কি মনে হতেই রূপক যোগাযোগ করে ডিটেকটিভ সামন্তর সঙ্গে। গাড়ি নিয়ে বেরিয়ে যায় সেই দিনই। স্থানীয় থানায় ওনার সম্পর্কে খোঁজ খবর নিতেই উনিই বেরিয়ে এলেন। হ্যাঁ, আপনি এখানে? স্যার স্যার কিছু একটা অস্বাভাবিক আছে। আমি আমি অঙ্কিতাকে হাসপাতালে ভর্তি করেছিলাম, তবে তবে যেই হাসপাতালে এই কেস হয়েছে সেই হাসপাতালে নয় স্যার। ওখানে ওখানে অঙ্কিতার রিপোর্টে এমন কিছু তথ্য পড়েছে যেটা নাকি গোপন চক্রের সঙ্গে মিলে যায়। ওর ওর কিডনিতে নাকি কোনো রকম অস্বাভাবিক ইঞ্জেকশন পুশ করা হয়েছিল, তারই এফেক্টে শরীরটা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। অন্তত এই ডাক্তার আমাকে এই কথা বললেন। এই দেখুন রিপোর্ট। রূপক একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেয় ডক্টর সামন্তর হাতে। সামন্ত বললেন, তার মানে আপনার স্ত্রীকে মেরে ফেলারও চক্রান্ত হচ্ছিল এবং আপনার স্ত্রী তখনও পুরোপুরি অজ্ঞান হয়নি বলেই মায়ার সব কথা শুনতে পেরেছে। আপনি যার কথা বলেছিলেন না, ওই মিসেস মুখার্জি, তার কাছে কি খোঁজ খবর নিয়েছি। তিনি তো এখানকার বস্তি এলাকায় থাকে। ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আজ দিন 15 হতে চলল। ছেলে নাকি কিসব খারাপ চক্রের সঙ্গে যুক্ত ছিল, তবে ওনার ছেলের ব্লাড স্যাম্পলের সঙ্গে আততায়ীর বডি যে ছিন্ন বিচ্ছিন্ন করেছে তার ব্লাড স্যাম্পলটা মিলে গিয়েছে। কি করে ব্লাড স্যাম্পল মেলালেন স্যার? সব কিছু এখন পসিবল, ওর মাই জোগাড় করে দিয়েছে। মায়ের নাকি সন্দেহ হয়েছিল ছেলের প্রতি। আর মিস্টার মুখার্জি, উনিও মারা গিয়েছিলেন পরের দিনই। ওনার শরীরটাকে হাসপাতাল থেকেই দাহ করে দেওয়া হয়। যেহেতু দিনের বেলায় চোখে একটু কম দেখেন মিসেস মুখার্জি, তবুও উনি বলেছিলেন ওনার বয়ানে যে ওনার স্বামীকে ধরে যখন উনি কান্নাকাটি করছিলেন তখন উনি অঙ্গুলি স্পর্শে বুঝতে পেরেছিলেন স্বামীর পেছন দিক থেকে কোনো একটা অংশ কেমন যেন গিট গিট করা। গিট করা মানে সেটা সেলাই করাও হতে পারে, তবে চোখে দেখেন না তো, তাই স্পষ্ট বলতেও পারেননি।
পাড়া প্রতিবেশী কাউকেই দাহ কার্যে ডাকা হয়নি। হাসপাতাল থেকে চুপচাপ শরীর নিয়ে যাওয়া হয় এবং পুড়িয়ে দেওয়া হয়। কোনো রকম শ্রাদ্ধ শান্তি লোক খাওয়ানো কোনোটাই করা হয়নি। এখানে বোঝাই যাচ্ছে যে ডক্টর অরিন্দম এসবের সঙ্গে যুক্ত। কিন্তু স্যার, উনি যে আমায় দেখা করতে বললেন, আর আমিও যে ওনাদের সঙ্গে দেখা করব বলে, হাসপাতালে যে কিছু অসাধু ডাক্তার রোগীদের অঙ্গ বিক্রি করছে এই গোপন রিপোর্টটা মায়া জানতো বলেই মায়া অপকর্মের ফাঁদে পড়তে চায়নি, আর তাকে খুন হতে হয়। সবটাই তো এখন পরিষ্কার স্যার। তাহলে তাহলে এই দোষীদের কি আমরা ধরতে পারবো না? নিশ্চয়ই পারবো। আপনার কাছেই তুরুপের তাস রয়েছে। আপনি চলুন না মিস্টার অরিন্দম, ডাক্তার অরিন্দমের কাছে। ওখানে গিয়ে আপনার স্ত্রীর সমস্ত বয়ানটা আপনি খুলে বলবেন। তারপর না হয় স্যার আমার গাড়ি আছে, আপনি আসুন। আপনার সঙ্গে যাব? চলুন। পুলিশের গাড়িতে আর উঠে বসে না ডিটেকটিভ সামন্ত। রূপক নিজে গাড়ি চালিয়ে ডিটেকটিভ সামন্তকে নিয়ে শহরের রাস্তায় রওনা হয়। বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর ডিটেকটিভ সামন্ত বললেন, আপনি কি কাজ করেন? রূপক চুপ করে বসেছিল এতক্ষণ। কিছুক্ষণ আগে অঙ্কিতাকে ফোন করেছিল। অঙ্কিতার শরীরটা এখন ভালো আছে। অঙ্কিতার বাবা মা এসে তার দেখাশোনা করছে। আমার স্যার হোলসেলের ব্যবসা। হোলসেল বলতে এই ধরুন মুদিখানা দোকানের সব কিছু হোলসেল করি। বাহ, সে তো খুব ভালো। এখন সর্ষের তেলের দাম কীরকম যাচ্ছে? অ্যাকচুয়ালি আমি সব খাই না তো, তাই সিদ্ধ সাদ্দা খেয়েই। সর্ষের তেল কেন স্যার? মানুষের রক্তের কীরকম দাম যাচ্ছে সেটা জানতে চাইবেন না? ডিটেকটিভ সামন্ত ঘুরে তাকায় রূপকের দিকে। রূপকের চোখ দুটো তখনও জ্বলছে। সে বলে, মনের মধ্যে একটাই চিন্তা, তাই না? এই চক্রের মূল ব্যক্তিটা কে? শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।